নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। এবং আমরা এই ভোটের আগে আপনাদের মূল্যায়ন শুনিয়েছিলাম প্রাক্তন আইপিএস এবং ব্যতিক্রমী সমাজকর্মী ডক্টর নজরুল ইসলামের। আমরা নির্বাচনের পর আর একবার এসেছি ডক্টর নজরুল ইসলামের কাছে। কি দাঁড়ালো এবং কেন দাঁড়ালো সে ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলাপচারিতায়। নজরুলদা, আপনাকে অনেকবার স্বাগত আর একবার আমাদের এই যে অনুষ্ঠানটাতে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস অবশেষে পরাজিত। আপনার কি মূল্যায়ন এই পরাজয়টা? এবং এতটা পরাজয় 100 পেরোতে পারেনি, 80-তে আটকে গিয়েছে, কি বলবেন? মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দলটা যেভাবে চালাচ্ছিলেন, দলের নিচের দিকে নেতাদের যেভাবে অপমান করছিলেন, এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা যেসব আপত্তিজনক কথাবার্তা বলছিলেন, তাতে তাদের ফল আরও বেশি খারাপ হওয়ার দরকার ছিল। তারা যে 80টা পেয়েছেন, আমার মনে হয় সেটা তাদের যা পাওয়া উচিত ছিল তার থেকে তারা বেশি পেয়েছে। আপনি আগের দিন আমাদের যে আলোচনা হচ্ছিল সেখানে আপনি খুব পরিষ্কার বলেছিলেন যে এই দলটা কার্যত সম্পূর্ণ দুর্নীতিতে ডুবে গেছে। এখন আপনার কি মনে হয় যে এই যে আপত্তিজনক কথাবার্তা বা উদ্ধত্তর বাইরে দুর্নীতির যে ভূমিকা এই মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পিছনে, সেটা কতটা, এবং আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কি মনে হচ্ছে? দেখুন, দুর্নীতিটা তাদের মানুষের প্রত্যাখ্যান করার সব থেকে বড় কারণ নিয়োগ দুর্নীতি। আপনারা দেখলেন যে ভোটের ফল প্রকাশের পর ওএমআরসি প্রকাশ হয়ে গেল। তো এগুলো যদি আগে প্রকাশ করতেন তাহলে তো যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হতো না। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু তার শিক্ষামন্ত্রী এবং অন্যান্যদের দ্বারা টাকা আদায় করে চাকরি বিক্রি করেছিলেন, তাদের চাকরি গেলে তারা টাকাটা ফেরত চাইবে। এবং কুন্তল ঘোষের কথা আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি তো মাত্র 10% রাখতাম, বাকি 90% উপরের দিকে পাঠিয়ে দিতাম। এই 90%-এর পাওয়াদের মধ্যে এই নিয়ে আপত্তি ছিল জানানোর, সেই জন্য তারা প্রকাশ করেনি। ফলে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা বাতিল হয়েছে। তো সেই যে ছেলেমেয়েরা, তাদের যে পরিবার, তারা কি এদেরকে ভালোভাবে নিতে পারবে? আপনি ধরুন এই যে আরজিকর ঘটনায় একজন মহিলা ডাক্তার এমবিবিএস পাস করার পর পোস্ট গ্রাজুয়েশন করছেন, রাজ্যের রাজধানীর বুকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ডিউটিতে আছেন, তখন তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে। তো আমি বা আমার মতো লোকেরা কি করে ভাববেন যে তার মেয়েকে ডাক্তারি পড়াতে পাঠানো যায় এই কলেজে? আপনি কসবা ল কলেজের ঘটনা দেখুন, যে একটি মেয়ে, তাকে দিনের বেলায় ধরে যৌন হেনস্থা করা হচ্ছে, কলেজের মধ্যে রেপ করা হচ্ছে। রেপ করছেন কোন লোকটা? যে লোকটার মধ্যে ইতিমধ্যে 11টা এফআইআর আছে, তার মধ্যে 4টে রেপ বা সেক্সুয়াল অ্যাসাল্টের। তো এইরকম একজন লোককে কলেজের যিনি নিযুক্ত করলেন, তিনি একজন তৃণমূলের বিধায়ক, ওখানে চেয়ারম্যান হয়ে বসে আছেন, যার যিনি তৃণমূল পার্টি করেন, অতএব কলেজের তিনি চেয়ারম্যান। এবং সেখানে প্রিন্সিপাল যাকে করার হয়েছে তার স্বামীও এই ম্যানেজিং কমিটিতে আছে। তার মানে এই যে দুর্নীতি, নেপোটিজম, এটা এমন এক পর্যায়ে গিয়েছে, আমি যদি ভাবি যে আমার মেয়ে ডাক্তারি পড়তে গেলে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হবে, আমার মেয়ে যে আমি তাকে জজ করতে চাইবো কি অন্তত অ্যাডভোকেট করতে চাইবো, তাকে যদি ল কলেজে পাঠায় সেখানে তাকে দিনের বেলাতে রেপ করে দেওয়া হবে, তাহলে আমি কি চাইবো যে এরা আর ক্ষমতায় চায়? আমি তো চাইনি। তো এইরকম তো অনেক লোক আছে যারা চাননি যে এরা আর ক্ষমতায় থাকুক। তা আমি তো বলবো এই ধারণা থেকে এদের মানুষ প্রত্যাখ্যান করেছে। একটা ন্যারেটিভ এখন দেখছি উঠে আসছে নজরুল, সেটা হচ্ছে যে দলের মধ্যে একটা কণ্ঠস্বর যে এই যা কিছু ঘটেছে এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী এবং তিনি এই সমস্ত অসততাকে প্রশ্রয় দিয়েছেন, বা তার সঙ্গীরা। মমতা ব্যানার্জি প্রশাসনের খেয়াল রাখতে গিয়ে দিকটা এতটা দেখতে পারেননি। মমতা ব্যানার্জি প্রশাসনের খেয়াল রাখতেন? এটা আপনি কোথায় থেকে জানলেন? মমতা ব্যানার্জি পরিবারের সদস্যদের অপরাধের খেয়াল রাখতেন যাতে তারা অপরাধটা করতে পারে। তিনি
ভূমি রাজস্ব বিভাগটা রেখেছিলেন কেন? যে কালীঘাটে কতগুলো প্লট তাদের জবরদখল হয়েছে। এই যে তিনি পুলিশ মন্ত্রী পদটা রেখেছিলেন কেন? যে পুলিশ যাতে তার পরিবারের এবং তার দলের অপরাধীদের না ধরে। তিনি কর্মীবর্গ বিভাগটা রেখেছিলেন কেন? তিনি মাইনরিটি ডিপার্টমেন্টও রেখেছেন কেন? তিনি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার রেখেছেন কেন? যাতে সন্দীপ ঘোষের মতো লোকদের দিয়ে ওখান থেকেও টাকা আদায় করতে পারে। যেখানে যেখানে বেশি ঘুষ আদায় সেই বিভাগগুলো তিনি তার কাছে রেখেছেন, এবং সেগুলোর সংখ্যা কত দেখুন। একটা মানুষের পক্ষে কতটুকু কাজ করা সম্ভব হয় তার তো ক্ষমতা সীমাহীন নয়। অতএব মমতা ব্যানার্জি কিছুই দেখতেন না ওই তোলা ছাড়া। আচ্ছা, এইবার আমি একটা রাজনৈতিক প্রশ্ন যাচ্ছি। দেখুন, মমতা ব্যানার্জি, অভিষেকের কথা আমি বাদ দিলাম, আমি ওনাকে ধরছি না, কারণ আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এখন অবধি না হয়ে উঠতে পারেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আদ্যন্ত একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তো ওনার কি এটা অকার করেনি যে এইভাবে যদি সব জায়গাতে প্রশাসনটা কেবলমাত্র লুট কেন্দ্রিক হয়ে যায়, তাহলে পরে টুডে মমতা ব্যানার্জি কিরকম রাজনৈতিক ব্যক্তিত্ব? উনি প্রথম ভোটে কোথায় দেখেছেন? যাদবপুর থেকে। তিনি কি লিখতেন নাম? ডক্টর মমতা ব্যানার্জি। উনি ডক্টরের কোথা থেকে করেছিলেন? লোকে যখন জিজ্ঞেস করলো বললেন ইজর্জিয়া ইউনিভার্সিটি থেকে। ইজর্জিয়া ইউনিভার্সিটি বলে কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে আছে? তো তিনি নন এক্সিস্টিং ইউনিভার্সিটির জালি ডক্টরেট। তো উনার তো অপরাধ দিয়ে রাজনৈতিক জীবন শুরু এবং অপরাধ দিয়েই শেষ হলো। এই যে নিয়োগ দুর্নীতি, তো মমতা ব্যানার্জি। এই যে আর্জিকর কাণ্ড, মমতা ব্যানার্জি। কসবা ল কলেজ, মমতা ব্যানার্জি। পুর নিয়োগ দুর্নীতি, মমতা ব্যানার্জি। খাদ্য দুর্নীতি, মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির পুরো ক্যারিয়ারটা অপরাধ করার ক্যারিয়ার। অনেকে তো বলছে যে এটা অ্যাকচুয়াল মানুষের রায় না, এসআইআর এর জন্য এটা হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখবেন? তৃণমূল পার্টির কেউ কেউ অভিযোগ করেছে যে কেউ ভোট দিতে এসেছিলেন, তার ভোটটা অন্য লোক দিয়ে দিয়েছে। তৃণমূলের কোনো সমর্থক না, ওরা বলছেন যে যারা ভোটার হওয়ার কথা ছিল 26 লক্ষ, তাদের ভোটাধিকার স্থগিত হয়ে গেছে। আমি ধরে নিলাম যে 26 লক্ষ বাদ গিয়েছে, সেই 26 লক্ষ উনাদেরকে ভোট দিলেন। তাহলে ভোটের যে জেতার ফারাক 26 লক্ষর বেশি না কম? বেশি তো। হ্যাঁ, তা যদি বেশি হয় তাহলে তো ওনারা জিততেন না। তো আমি ধরে নিলাম যে 26 লক্ষ পুরোটাই তাদেরকে ভোট দিতেন। কারণ ট্রাইব্যুনালে গেলে 26 লক্ষ সকলেই আসবেন তা নয়। যদি আসেনও, আমি ধরে নিলাম সকলেই তৃণমূলকে ভোট দিতেন, তাহলেও তো তাদের ভোট বিজেপি থেকে কম থাকছে।